আর এবার একটু নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। মার্চ এখনো শেষ হয়নি, কিন্তু তাতেই যা তীব্র গরম, তাতে সাধারণ মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। শুধু শহর কলকাতা নয়, জেলায় জেলায় ছবিটা একই রকম। কিন্তু উইকেন্ডে নাকি এই গরম আরো বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেনলি আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গতে আগামী 7 দিনে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া। কেবলমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার আগামী 24 ঘন্টাতে 2-3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে, এবং তারপরে কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে, যদিও হিট ওয়েভের কোনো এই মুহূর্তে আমরা সম্ভাবনা দেখছি না। আর এবার নজর রাখবো বিডিএ চেয়ারপারসনের জেলের পরে জামিন। হ্যাঁ, নিম্ন আদালতে জেল তো হলো 3 বছরের, কিন্তু তারপর জামিন পেয়ে গেলেন। কি নির্দেশ এলো আদালতের কাছ থেকে, আরো বিস্তারিত শরদিন্দু জানাতে পারবে এই বিষয়ে। শরদিন্দু, দেখো, 2017 সালের 5ই সেপ্টেম্বরের একটি ঘটনা, খুনের চেষ্টা, এবং তাতে দোষী সাব্যস্ত হয়েছিলেন বিডিএ চেয়ারপারসন কাকুলি গুপ্তা সহ 13 জন। আজ সাজা ঘোষণা হয়। আজ সাজা ঘোষণায় কাকুলি তাকে 3 বছরের কারাদণ্ড এবং বাকিদের 10 বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এবং যেহেতু কাকুলিতা তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যেহেতু তার হার্ট ব্লক রয়েছে, তিনি সুগারে আক্রান্ত এবং বাইরের রাজ্যে চিকিৎসার প্রয়োজনে যেতে হবে, সে কারণে তার সাজা কিছুটা কমানো হয়, 3 বছরের সাজা করা হয়। এবং যেহেতু এই সাজা 3 বছরের কারাদণ্ড, তাই জেলার যে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট, সেখানেই তিনি আপিল করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয় জামিনের জন্য। এবং তারপরেই তার আইনজীবী জামিনের আবেদন করেন এবং আদালতের পক্ষ থেকে অস্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে। এরপরে স্থায়ী জামিনের জন্য আবেদন করতে হবে। সোনিয়া, বেশ। নদিয়ার কালীগঞ্জে কিছু মাসের মধ্যেই উপনির্বাচন রয়েছে, আর তার আগে ভুতুড়ে ভোটাই একেবারে ঝাড়াই। ভুতুড়ে ভোটার কোথাও থাকবে না। বারবার আমরা দেখেছি তৃণমূলের স্ক্রুটিনি, আর সেখানে একের পর এক ভুতুড়ে ভোটার বেরিয়ে এসেছে ভোটমুখী কালীগঞ্জে। তাই ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকা সংশোধনের নির্দেশ কমিশনের। কালীগঞ্জ বিধানসভা থেকে একাধিক অভিযোগ। 8ই এপ্রিল 24 এপ্রিলের ভোটার তালিকা সংশোধন। এই সময়ের মধ্যে 8ই এপ্রিল থেকে 24 এপ্রিল, 5ই মে নতুন ভোটার তালিকা প্রকাশ। তৃণমূল বিধায়কের মৃত্যুতে কালীগঞ্জে উপনির্বাচন। নজর রাখবো এবার যে খবরে। সরকারি হাসপাতাল থেকে রোগীদের পাঠিয়ে দেন নার্সিং হোমে। হ্যাঁ, দিনহাটা মহকুমা হাসপাতালের 2 ডাক্তার আসলে ডাকাত, এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন, মন্তব্য করেছেন উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক দিনহাটার। উদয়ন গুহ যেটি কাজ করেছেন, ঠিক কাজ করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। কি করেছেন উদয়ন গুহ? কেন তাকে এভাবে সাধুবাদ জানাচ্ছেন দিনহাটার বাসিন্দারা? উদয়ন গুহ আসলে বিস্ফোরক এক দাবি করেছেন। দিনহাটা মহকুমা হাসপাতালের 2 চিকিৎসককে ডাকাত বলে তোপ দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুকে লেখেন, ডাকাত বিসি বর্মা গরিব মহিলা গর্ভবতী হওয়ার পর থেকেই দেখছেন। বুধবার লেবার পেন শুরু হলে তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ডাকাত জোর করে ছুটি দিয়ে দেন। যন্ত্রণায় কাতর রোগী বাধ্য হয়ে ডিভাইন নার্সিং হোমে যান। দুপুর 2:30টার সময় দিনহাটা হাসপাতালের আরেক ডাকাত সিজার করান। 2 ডাক্তারই দিনহাটা হাসপাতাল এবং ডিভাইন নার্সিং হোমের সঙ্গে জড়িত। এরাই সব সমাজের মেধাবী সন্তান। মধ্যেই ডাক্তারদের একাংশের মতে মাঝে মধ্যেই রোগীদের হাসপাতাল থেকে ভাগিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এই অভিযোগ প্রচুর আসে। উদয়ন গুহ যেটি কাজ করেছেন, ঠিক কাজ করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। দেখুন, চিকিৎসক মহলে কিছু তো অসাধু চিকিৎসক রয়েছে, যাদের জন্য আমাদের সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে। দিনহাটার কোনো লোক সমস্যায় না পড়ে তিনি তার প্রতিবাদ সবসময় করে যাচ্ছেন। সমাজ মাধ্যমে যে অভিযোগ করেছে তা অত্যন্ত গুরুত্ব নিয়ে খতিয়ে দেখা হবে। যদি সত্যি কেউ দোষী থাকে তদন্তে প্রমাণিত হয়, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি হাসপাতাল থেকে নার্সিং হোমে, সেখানে ভালো খরচ। অভিযোগ, প্রসবের পর মোটা বিল ধরানো হয় পরিবারকে। খবর পেয়েই আসরে নামেন উদয়ন গুহ। ডাক্তারদের ডাকাত বলে তোপ দাগেন, পাশাপাশি কড়া বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন ওই ডাক্তারকেই নার্সিং হোমের খরচ মেটাতে হবে। রাত জাগা লাল পাখিরা এখন কোথায়? এরপরে উদয়ন গুহ নিজের এই পোস্টটি এডিট করেন, লেখেন এইমাত্র খবর পেলাম সব খরচ মুকুব হয়ে গিয়েছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো বিডিএ চেয়ারপারসনের জেলের পরে জামিন। হ্যাঁ, নিম্ন আদালতে জেল তো হলো 3 বছরের, কিন্তু তারপর জামিন পেয়ে গেলেন। কি নির্দেশ এলো আদালতের কাছ থেকে? আরো বিস্তারিত শরদিন্দু জানাতে পারবে বিষয়। শরদিন্দু, দেখো, 2017 সালের 5ই সেপ্টেম্বরের একটি ঘটনা, খুনের চেষ্টা এবং তাতে দোষী সাব্যস্ত হয়েছিলেন বিডিএ চেয়ারপারসন কাকুলি গুপ্তা সহ 13 জন। আজ সাজা ঘোষণা হয়। আজ সাজা ঘোষণায় কাকুলি তাকে 3 বছরের কারাদণ্ড এবং বাকিদের 10 বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এবং যেহেতু কাকুলিতা তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যেহেতু তার হার্ট ব্লক রয়েছে, তিনি সুগারে আক্রান্ত এবং বাইরের রাজ্যে চিকিৎসার প্রয়োজনে যেতে হবে, সে কারণে তার সাজা কিছুটা কমানো হয়, 3 বছরের সাজা করা হয়। এবং যেহেতু এই সাজা 3 বছরের কারাদণ্ড, তাই জেলার যে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট, সেখানেই তিনি আপিল করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয় জামিনের জন্য। এবং তারপরেই তার আইনজীবী জামিনের আবেদন করেন এবং আদালতের পক্ষ থেকে অস্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে। এরপরে স্থায়ী জামিনের জন্য আবেদন করতে হবে। সোনিয়া, বেশ। নদিয়ার কালীগঞ্জে কিছু মাসের মধ্যেই উপনির্বাচন রয়েছে, আর তার আগে ভুতুড়ে ভোটাই একেবারে ঝাড়াই। ভুতুড়ে ভোটার কোথাও থাকবে না। বারবার আমরা দেখেছি তৃণমূলের স্ক্রুটিনি, আর সেখানে একের পর এক ভুতুড়ে ভোটার বেরিয়ে এসেছে ভোটমুখী কালীগঞ্জে। তাই ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকা সংশোধনের নির্দেশ কমিশনের। কালীগঞ্জ বিধানসভা থেকে একাধিক অভিযোগ। 8ই এপ্রিল 24 এপ্রিলের ভোটার তালিকা সংশোধন। এই সময়ের মধ্যে 8ই এপ্রিল থেকে 24 এপ্রিল, 5ই মে নতুন ভোটার তালিকা প্রকাশ। তৃণমূল বিধায়কের মৃত্যুতে কালীগঞ্জে উপনির্বাচন। আর নজর রাখবো এবার বেআইনি কল সেন্টার, সেখানে টাকার পাহাড়। কত টাকা পাওয়া গেল জানেন? 3 কোটিরও বেশি টাকা পাওয়া গেছে টেক সাপোর্ট দেওয়ার নামে এই টাকার পাহাড়। কিন্তু ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাবো, তবে ছবিটা দেখাই আপনাদের। শুধু কি টাকার পাহাড় না, দেখুন তারই পাশাপাশি পাওয়া গেল গয়না পর্যন্ত। আরো বিস্তারিত জানবো। ফলস সিলিং, বেডরুম থেকে উদ্ধার হচ্ছে টাকা। শুধু তাই নয়, গয়না উদ্ধার হয়েছে। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এত টাকার পাহাড় কিভাবে, কতদিন ধরে চলছে এই কাজ? 26 থেকে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ প্রথম কিন্তু একেবারে তল্লাশি অভিযান করে একটি কল সেন্টারে হানা দেয় এবং সেখান থেকে কিন্তু 67 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকেই মূলত জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তার তদন্তভার নেয় এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ পাশাপাশি বাগুইআটি থানার পুলিশের যৌথ উদ্যোগে বাগুইআটির সিনার পার্কের ফ্ল্যাট থেকে কিন্তু এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। 3 লক্ষ টাকা কিন্তু ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছে পুলিশ। 40 লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার করা হয়েছে। মূলত এর আগেও তল্লাশি যখন করেছে দুজনকে যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তারে দীর্ঘ জিজ্ঞাসাবাদে কিন্তু যে টাকা উদ্ধার হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরো টাকা উদ্ধার। মূলত টেক সাপোর্ট পাইয়ে দেওয়ার নাম করে ইউএসএ নাগরিকদেরকে কিন্তু বোকা বানিয়ে একেবারে টাকা হাতিয়ে নিত। দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে একাধিক রকম যে তথ্য পায়, এরপরে বাগুইআটির ফ্ল্যাটে হানা দেয় এবং ফ্ল্যাটের মধ্যে বেডরুমের কাছে যে ফলস সিলিং ছিল, সেখান থেকে যেমন টাকা উদ্ধার, বাথরুম থেকে বিপুল পরিমাণ যে টাকা উদ্ধার করতে পেরেছে। ভিতরে ট্রলি ব্যাগের মধ্যে করে এভাবেই কিন্তু ফলস সিলিং এর ভিতরে টাকা রাখা ছিল। এর পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদে এই টাকা উদ্ধার হয়েছে। ইন্টারন্যাশনাল এভাবেই কিন্তু প্রতারণা চক্র এইভাবেই চলতো টেক সাপোর্ট পাইয়ে দেওয়ার নাম করে এই কল সেন্টারের মাধ্যমে। এবং মনে করা হচ্ছে শুধুমাত্র এই টাকা নয়, আরো বিপুল পরিমাণ কোটি কোটি টাকা কিন্তু এইভাবেই লেনদেন হয়েছিল এবং সেই উদ্ধারের কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। যদিও গতবার যে উদ্ধার হলো 26 তারিখে 67 লক্ষ টাকা, তারপরে 3 কোটি 3 লক্ষ টাকা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বলা যায় কলকাতায় কিন্তু একেবারে আবারও টাকার পাহাড়ের হদিশ মিলল, এমনটাই বলা চলে।
আর এই মুহূর্তে নজর রেখেছি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বেআইনি কল সেন্টার যেখানে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে গয়নাও। কিন্তু টাকার অঙ্ক কতটা? 3,03,00,000 টাকা টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা অভিযোগ। কল সেন্টার থেকে 3টি ট্রলি ব্যাগে করে টাকা উদ্ধার। শুধু তাই নয়, ফল সিলিং বেডরুম থেকে উদ্ধার টাকা। আর জাল কাস্ট সার্টিফিকেট, এই জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। গত 1.5 বছরের দিকে যদি নজর দিই তাহলে কত অভিযোগ জমা পড়েছে জানেন? 36,000 অভিযোগ। আর তার মধ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে 1,400 ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভুরি ভুরি অভিযোগ। এ নিয়ে তদন্ত করছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের হাতে এবার চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের 36,000 অভিযোগ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এর মধ্যে 1,400টি সার্টিফিকেট তারা বাতিল করেছে। সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেটের নানা এক্সক্লুসিভ খবর দেখিয়েছে নিউজ 18 বাংলা। এই সার্টিফিকেট দেখিয়ে কেউ মাস্টারি করছিলেন, কেউ আবার ডাক্তারি পড়ছিলেন। পুলিশের চাকরি থেকে সরকারি খরচে গবেষণা, নানা অভিযোগ। এর তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর জানতে পেরেছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের একাংশের মদতেই অনেক অযোগ্য ব্যক্তি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। বারাকপুর এবং খড়গপুরের 2 অফিসারের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছে। ছুটিতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এই দফতরের আরও কয়েকজন অফিসার জালিয়াতিতে জড়িত বলেই সন্দেহ নবান্নর। তাদের উপরেও নজরদারি চলছে। অনেক ক্ষেত্রে মহকুমা শাসকের সই জাল করে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলেও জানতে পেরেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের দাবি, 1,400টি বাতিল করা ভুয়ো কাস্ট সার্টিফিকেটের সবই 2022 সালের আগে ইস্যু করা হয়েছিল। 2022 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলনায় কম। যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই 2022 সালের আগে ইস্যু করা, তেমনটাই নবান্ন সূত্রে খবর। কারণ সেই সময় হাতে সই করেই কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো। যদিও পরবর্তী ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের ওপর QR কোড ব্যবহার করতে শুরু করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই QR কোডের মাধ্যমেই কোনো কাস্ট সার্টিফিকেট আসল না অবৈধ তা সহজেই যাচাই করা সম্ভব বলেই দাবি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।